আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পকথা শারমিন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শারমিন আক্তার আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি পদ্মজা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে। আমার এই গল্পটি যে যেখান থেকেই শুনছেন না কেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে শুনে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমার সকল নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা গল্পটির আজকের পর্ব। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। ওইদিকে মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত ৪ দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত ৩ দিন ভুঁড়িওয়ালা একজন ঢুকতে দিল না। এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি। সমস্যাটা কিতা ঢুকলে? সেটাই তো বুঝতে আসি না। দেহ মৃদুল মিয়া, এইডা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভিতরে নতুন কাউরে ঢুকতে দিতে না। আচ্ছা, আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? এইডা তো আমি জানি না বাবা। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মুড়াটা দিয়া আবার মাথাটা ফাটাইয়া দিব। একবার মারছে আপায়, এখন আমি মারাম। হেইডাই করো ভাই, তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গায়েলাম। মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরা হলাও, তবে আমি। মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় তার মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হইছে আমার বাড়ির জামাইয়ের গলা চাইপা ধরো? মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগী মেজাজ নিয়ে ২ হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভিতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা। এইখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগেরবার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন। এখন আর ঢুকন যাইব না। এইটা অন্দরমহল, বাড়ির বউসেরিদের জায়গা। সত্যি কইরা কন তো, বাড়ির ভিতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কটা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রাইখা এখানে পইরা আছো কেন? মানুষের অন্ন নষ্ট করতাছো? নিজের বাড়িত যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন করে কথা বলল? ক্ষণমুহূর্ত পর সে জ্বলে উঠে বলে, আপনার বাড়ির উপর থুতু মারি। আমি বেডা মিয়া বংশের ছেঁড়া। ১০০ বিঘার মালিক আমি একাই। আপনার অন্ন ধ্বংস করার ঠেকা পড়ে নাই আমার। আমার বাড়িত কামলাই আছে ১০-১২ জন। আমি কাইলই চইল্লা যামু আমার বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়। কাছেই একটা বিরাট পাতিল ছিল। কোনো কাজে হয়তো বের করা হয়েছিল। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। ওইদিকে পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন। পিছনে রিনু আসে।
হাতে খাবারের প্লেট। তিনবেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না তিনি। তবুও এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা। আমি খেয়ে নিতে পারবো। হাঁটতেও তো পারি। পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা। আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার তো খেতেই হবে। তাকে তো সুস্থ থাকতেই হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়ার সম্ভাবনা নেই। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশেই বসে থাকলো। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশি ভয় পান, জমের মতো। কবিরাজের দেওয়া ওষুধটি খাও এখন। আপনি কথা এড়োচ্ছেন মা। আচ্ছা, ওষুধ দেন আগে। ফরিনা আলমারি খুলে ঔষধ বের করলেন। তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে। পদ্মজা ওষুধ খেয়ে বলল, কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা। ওরা কেন চায় আমি সুস্থ থাকি? ফরিনা কিছুই বললেন না। পদ্মজা ফরিনার মুখের দিকে চেয়ে থাকে। মানুষটার আয়ু কি শেষের পথে? কেমন যেন মৃত মৃত ছাপ বোঝা যায় মুখে। চোখ বুজলেই মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছে। পদ্মজার মায়া হয় মানুষটার জন্য। কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন। পদ্মজা বিছানা থেকে নেমে এসে ফরিনার সামনে দাঁড়ালো। বলল, আম্মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন? তুমি তো আমার স্ত্রী। কও না, কিতা কইবা? তাহলে আবদারটা রাখবেন? রাখাম। ফরিনার শুকনো চোখ, অথচ গলা ভেজা মনে হলো। পদ্মজা বলল, তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন। যা ভেবে ভেবে আপনি সব সময় কষ্ট পান। ফরিনা দু হাতে পদ্মজার দু হাত মুঠোয় নিয়ে চুমো খান। এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে। মমতাময়ী স্পর্শ। পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায়। ফরিনা বললেন, তার আগে কও, আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি? পদ্মজা অপলক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে। কি করতে বলবে তিনি আমাকে? যদি আমি সেটা করতে না পারি? সম্ভব না হয়? আপনি যা বলবেন আমাকে আমি সেই শর্তেই রাজি। ফরিনা চোখের জল মোছেন, তারপর বললেন, আমি বাবুর বাপরে দেখাইতাছি, তুমি শুইয়া থাকো। কথা শেষ করেই ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান। পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে। সে জানে না সে কি শুনতে চলেছে। তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না, এটা সে নিশ্চিত। সে ঘরে পায়চারি করতে করতে জানালার ধারে আসে। দেখতে পায় রেদওয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্যজাল, যার চাবি বোধহয় তার কাছেই আছে। আলমগীরের দেয়া চাবিটা পদ্মজার কোনো তালাবদ্ধ রহস্যজালের চাবি মনে হয়। রেদওয়ান গত দিনগুলোতে ৩-৪ বার তাকে দেখতে এসেছে, কিন্তু কিছুই বলেনি। রেদওয়ানের মতিগতি বোঝা যায় না। অদ্ভুত সে। রিদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে। বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে। শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ। পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে, যে কোণে ছুরি রাখা আছে। ঘরে প্রবেশ করে রিদওয়ান। পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল, তারপর বলো, কেমন আছো?
পদ্মজার থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল, সুস্থ আছো তো? পদ্মজা সাড়া দিল না। রেদওয়ান চেয়ার টেনে বসল। বলল, তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি। কি পরিকল্পনা করছো বলো তো? পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো। বলল, কাপুরুষ বোধহয় আপনার মতো মানুষকেই বলা হয়। রেদওয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। তারপর হুট করেই সে হেসে দিল। বলল, কাপুরুষের কি করেছি? স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আবার সে স্ত্রী অসুস্থ ছিল। এমন তো কাপুরুষরাই করে। এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো। আমির আমাদের ব্যাপারে অনেক নাক গলিয়েছে, অনেক সমস্যা করেছে। তবু আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দিব, যদি তুমি সেই শর্ত মানো। কি শর্ত? তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে। কখনো আর অলন্দপুরে ফিরবে না। যদি না মানি? অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি তোমাকে। শর্ত দিয়েছি। মানা না মানা সেটা তোমার ব্যাপার। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? রেদওয়ান হাসল। পদ্মজা বলল, সেদিন মেরে আধমরা করেছেন। এবার একদম মেরে দিন, তাহলেই আপনাদের সমস্যা শেষ। বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন? ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারি। রেদওয়ান বিরক্তিতে মুখ ভেঙচি দিয়ে বলল, তোমাকে মারা যাবে না। আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না? এত প্রশ্ন কেন করছো? মনে আসছে তাই করছি। রেদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়ছে। তুমি শর্তে রাজি কি না? আগে বলুন, কার কাজে আমি লাগবো? কার খাতিরে আমাকে মারা যাবে না? তুমি শর্তে রাজি কিনা আগে সেটা বলো। এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো, এটা কিন্তু রক্ত। আর রক্তটা আমিরের। এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি, কথা তার গায়ে জ্বালা ধরায়। তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে রেদওয়ান। পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল, ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না? শর্তে রাজি তুমি? না, তোমাকে তো আমি। রেদওয়ান রেগে তেড়ে আসে। পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে রেদওয়ানের মাথায় আঘাত করে। রেদওয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায়। পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয়। রেদওয়ান বিছানায় পড়ার 2 সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাচকা টান মারে। রেদওয়ান আর্তনাদ করে উঠল। পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অবধি চলে গিয়েছে। সুযোগ পদ্মজার হাতের মুঠোয়। সে এই সুযোগ হারাবে না। এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে, অথচ এরা মানুষরূপী শয়তান। আর শয়তানকে বুঝে শুনে নয়, ইচ্ছা মতো আঘাত করা উচিত। পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে। শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে রেদওয়ানের মাথায়। রেদওয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে। নিস্তেজ হয়ে পড়ে তার শরীর। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হাঁপাতে থাকে। মিনিট 2 পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয়। হুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লণ্ডভণ্ড করে দিয়েছে চারপাশ।